তিনি যে প্রত্যক্ষভাবে আপনার পাথরের সঙ্গে পাথর এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত সেটা কিন্তু কোথাও নেই। অভিযোগটা এসছে 5 লাখ শ্রমজীবী মানুষ তাদের জীবিকা এবং উপার্জন করে থাকেন এই পাথর শিল্পের উপরে। পাথরের যে ন্যাচারাল ফ্লোটা ইন্ডিয়া থেকে আসে, পাথর যদি আসছেই থাকে তাহলে একটা পর্যায়ে নদীর যে বেসিনটা ভরাট হয়ে যায়। আজ থেকে 10 মাস আগে জি চরমোনাইর পীর সাহেব সিলেটে গিয়ে পাথর ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা সভা করেছিলেন। সেই সভাতে তিনি বলেছিলেন যে পাথর কেন উত্তোলন করা দরকার এবং সরকার কেন এই ব্যবসাটা বন্ধ রেখেছেন। সে সময় ওনারা যে রিজনগুলো উনি দিয়েছেন আমি ওনার বক্তব্যটা শুনেছি এবং হ্যাপেন যে আমি আজকে সেটা আমি শুনতে পেরেছি। আচ্ছা আমি এটা নিয়ে সার্চ করেছি একটু, তখন আমি বের হলো যে পাথরের যে ন্যাচারাল ফ্লোটা ইন্ডিয়া থেকে আসে, পাথর যদি আসছেই থাকে তাহলে একটা পর্যায়ে নদীর যে বেসিনটা ভরাট হয়ে যায় এবং বন্যায় প্লাবিত হয়। জি এটা হলো একটা রিজন। দ্বিতীয় বিষয় যেটা পরিবেশ বিপর্যয়ের কথাটা এসছে, সেটা হলো এই পাথরটা বেসিনে যতটুকু দরকার এবং লেকের মধ্যে যতটুকু পানি, তাহলে দেখা গেছে যে শুষ্ক মৌসুমে আপনার লেক ভরাট হয়ে পাথরের স্তূপ হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। তৃতীয় বিষয় যেটা উনি উল্লেখ করেছেন 5 লাখ শ্রমজীবী মানুষ তাদের জীবিকা এবং উপার্জন করে থাকেন এই পাথর শিল্পের উপরে, যেটা ব্যবসায়িকভাবে ব্যবহার করা হয়, কোয়ারিতে কাজ করে। আমার জানা মতে আমি কিছুদিন আগে একটি অনুষ্ঠানে, যেখানে আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা, মাননীয় পরিবেশ উপদেষ্টা ছিলেন, তিনি সৈয়দ রিজওয়ান হাসানের কথা বলছেন। তিনি বলেছেন যে অদ্ভুত একটা সংস্কৃতি দেখলাম, যে এই পাথরের রেফারেন্সটা দিয়ে যে জাফলং এর কথাটা, যে একটা সুন্দর জিনিস কিভাবে অসুন্দর করতে হয় আমাদের দেশে আসতে হবে। তিনি বললেন পরবর্তীতে অফ দ্য রেকর্ড, তিনি আমাকে বললেন যে অসীম আমরা 94% পাথর ইম্পোর্ট করি বিদেশ থেকে, তাহলে আর 6% ইম্পোর্ট করতে সমস্যাটা কোথায়? এটা ওনার বক্তব্য ছিল। তখন উনি বললেন যে সব রাজনৈতিক দল এক হয়েছে, একাট্টা তারা এই ব্যবসার জন্য। আমি কিন্তু মূল বিষয়টা আপনাকে যেটা বললাম যে 10 মাস আগে যেটা হয়েছিল, আপনি বিএনপির রেফারেন্স দিয়েছেন যে বিএনপির একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যখনই অভিযোগ এসছে, এবং আমি মনে করি যে আজকে একজন ফেসবুকে অ্যানালিসিস দিয়েছে একটা, যে এটা উচিত করেনি বিএনপি। কারণটা কি? রাজনীতির বাইরে, যেমন যারা রাজনীতি করেন তারা তাদের এলাকার লোকজনদেরকে দেখতে হয়, তাদের সুবিধা অসুবিধার কথাটা শুনতে হয়। তারা আবেদন জানিয়েছে, সরকার কিন্তু এখন বৈধভাবে পাথর উত্তোলনের পারমিশন দিয়েছে। যে 6% আমরা মনে করেন যে কালেক্ট করি, সেই 6%-এর মধ্য থেকে সেটা করা হয়। কথাটা হচ্ছে যে আপনি পরিবেশ বাঁচানোর জন্য যেইটুকু আপনার মনে করেন ইকো ট্যুরিজমের যে জায়গাটা আছে, আপনি এটাকে আমরা কি বলি, প্রোটেক্টেড রেখে আপনি বাকিটুকুতে করতে দিতে পারেন। কোথায়? ওই জীবিকা যেটা, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে আমার বাংলাদেশের একজন রাষ্ট্রের একজন আইন কর্মকর্তাদের সর্বোচ্চ 1-2 জনের মধ্যে একজনের সঙ্গে আলাপ হয়েছিল। আমি এই কথাটা তুলেছিলাম, তখন তিনি বললেন যে 2টো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা আপনার পাথরগুলো ইম্পোর্ট করেন এবং এই মনোপলি বিজনেসটা ওনারা করতে পারেন, সেটাতে ওনাদের লাভ হয়। ওনারাই এটা বন্ধ করিয়ে রেখেছেন, এটা ছিল ওনার বক্তব্য। এবং ওনার কথাটা হচ্ছে যে 100% পাথরের চাহিদা পরিবেশকে রক্ষা করে, বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে বাংলাদেশেই আপনার পাথর 100% আমাদের দেশে যে আপনার এই যে কনস্ট্রাকশন বলেন, বিল্ডিং বলেন, ব্রিজ বলেন, যে কিছু হোক, সবকিছু আমাদের এখান থেকে কিন্তু এই রিসোর্সটা পাওয়া যায়। এটাই হচ্ছে যে মূল বিষয়টা। এখন আমার কথাটা হচ্ছে কেউ যদি দুর্বৃত্তায়ন করে সেটা ভিন্ন জিনিস। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই প্রথম একটা দৃষ্টান্ত তৈরি করলো। তিনি যে প্রত্যক্ষভাবে আপনার পাথরের সঙ্গে পাথর এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত সেটা কিন্তু কোথাও নেই। অভিযোগটা এসছে। আচ্ছা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব অভিযোগ যখনই এসছে, কারণ দর্শানো বাদেই কিন্তু পদ স্থগিত করছেন কিংবা বহিষ্কার করছেন। এই দৃষ্টান্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করেনি। আপনি জামাত ইসলামের বক্তব্য শোনেন, এনসিপির বক্তব্য শোনেন, এবং আমাদের মাননীয় উপদেষ্টা রিজওয়ানা চৌধুরী তিনি তো বলেছেন যে সব এনসিপি, জামাত, বিএনপি যারা আছে সবাই একাট্টা এক্ষেত্রে।